আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তোমাদের হচ্ছে যে আমি ইংলিশ ক্লাসগুলো নিয়েছিলাম। আমি এখন তোমাদের হচ্ছে যে বাংলা ক্লাসগুলো নিবো। আমি তোমাদের রায়হান স্যার। আমি বর্তমানে হচ্ছে যে তোমার তেজগাঁ কলেজের লেকচারার হিসেবে আছি। এমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার পড়ালেখা করেছিলাম। ২০২৩ সালে আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পড়ালেখা শেষ করেছি। আমি অনেকদিন যাবতই হচ্ছে যে অ্যাডমিশন এবং ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের নিয়ে কাজ করতেছি। সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই কোর্সগুলো তোমাদের ইনস্ট্রাক্ট করছি। আশা করি হচ্ছে যে আমাদের সাথে এই আমাদের হচ্ছে যে শর্ট যে কোর্স আমরা যেটাকে বলতেছি পাশকুড়ি অ্যান্টিবায়োটিক, সেটা তোমাদের অনেক কাজে লাগছে। অ্যান্টিবায়োটিকটাতে আমরা বাংলাও হচ্ছে যে অ্যান্টিবায়োটিক হিসেবেই পড়বো। তো আশা করি হচ্ছে যে তোমাদের বাংলাটাও হচ্ছে অনেক ভালো যাবে। আমরা অনেক বেশি ডিটেইলসে পড়ার চেষ্টা করবো না বাংলা। কারণ দেখো, বাংলা পড়তে গেলে আমাদের যেই হিসাবটা আসে, তোমরা যে হিসাবে হচ্ছে ভুল করো, সেটা হচ্ছে যে আসলে বাংলায় যে ২০টা প্রশ্ন তুমি হচ্ছে যে পাও পরীক্ষায়, সেই ২০টা প্রশ্ন আসলে কিভাবে আসে সেটার অ্যানালাইসিসটাই তোমরা ভুল করো। প্রথম কথা বুঝো, বাংলা ২০টা প্রশ্ন হইলে কমপক্ষে 60-40% ডিভাইড হয়। মানে 60% তোমার হচ্ছে যে বোর্ড বই বা ব্যাকরণ থেকে আসবে, আর 40% বোর্ড বই বা ব্যাকরণ থেকে আসবে। মানে বাংলাকে যদি আমরা ২টা ভাগে ভাগ করি, বাংলা ফার্স্ট পেপার যা আমাদের গদ্য পদ্য ছিল, সেই জায়গা থেকে তোমার হচ্ছে যে কমপক্ষে মানে 40% হচ্ছে যে প্রশ্ন তুমি পাবা, আর বাকি 60% তুমি গ্রামার থেকে পাবা। কিন্তু এই 60% গ্রামারের ভিতরেও তোমার হচ্ছে একটা হিসাব আছে। গ্রামারের এই 60%-এ, মানে গ্রামার আমি কত বললাম, গ্রামারে তুমি হচ্ছে যে ব্যাকরণ থেকে তুমি হচ্ছে যে পাবা 60%, আর তুমি হচ্ছে যে বাংলা প্রথম পত্র থেকে তুমি পাবা হচ্ছে যে 40% কমপক্ষে। এটা বাড়তি হইতে 50-50 হইতে পারে, ঠিক আছে? তার মানে বাংলা ফার্স্ট পেপার বই যদি আমার হচ্ছে ক্লিয়ারলি মানে খুব ভালোভাবে পড়া থাকে, ঠিক আছে, তাইলে আমি হচ্ছে যে এই 40% পাবো। বাংলা ফার্স্ট পেপার বইয়ে ভালো করার জন্য তুমি কি করবা? আমাদের যে পাশকুড়ি অ্যান্টিবায়োটিকটা আছে, সেটার যে বাংলা প্রথম পত্র পাস পার্টটা আছে, সেটা যদি তুমি হচ্ছে যে একটু ডিটেইলসে পড়ো, তুমি যদি এটা ভালোভাবে পড়ো, তাহলে আশা করি তুমি 40-র ভিতরে 30% নাম্বার অবটেইন করতে পারবা, ঠিক আছে? বাকি 10%-এর জন্য তুমি কি করবা? বাকি 10%-এর জন্য বাবা, আমি সবসময় একটা কথাই বলি যে বোর্ড বইয়ের উপরে কোনো বই নাই, ঠিক আছে? আমি যেই বই বানাইছি তারপরেও সবচেয়ে বেস্ট বই হচ্ছে বোর্ড বই। তুমি যদি বোর্ড বইটা ভালো করে পড়তে পারো, তাহলে আমি আশা করি তুমি নিজেকে 40 থেকে কমপক্ষে হচ্ছে যে মানে 40 থেকে তুমি কমপক্ষে 38% শিওর অ্যান্সার করতে পারবা। কিভাবে পড়বা একটু দেখি। বাংলা বইয়ে তোমার হচ্ছে 3টা জিনিস থাকে। একটা থাকে হচ্ছে যে কবি পরিচিতি বা লেখক পরিচিতি, তারপরে থাকে মূল যে গদ্য বা পদ্যটা, ঠিক আছে, আর লাস্টে কি থাকে তোমার? লাস্টে থাকে হচ্ছে যে পাঠ পরিচিতি। মানে এই তুমি যে পাঠটা পড়লা, মানে যে গদ্য পদ্যটা পড়লা, সেটা কে লিখছিল, কই লিখছিল, তার কোন গ্রন্থে আছে, সেইগুলা। এগুলো আমরা আমাদের হচ্ছে যে বাংলা অ্যান্টিবায়োটিকে খুব সুন্দর করে দিছি। তারপরে যদি তুমি বোর্ড বইয়ের উপরে তুমি যদি কবি পরিচিতি থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পেন্সিল দিয়ে লিখে রাখো, ঠিক আছে, গদ্য পদ্যগুলায় কে কোন উক্তি দিছে, কয়টা গাছের নাম, কয়টা কি আছে, এই জিনিসগুলো তুমি যদি একটু দাগায় দাগায় রাখো, এবং তোমার যে পাঠ পরিচিতি আছে, পাঠ পরিচিতির বেসিক যে প্রথম 2-3টা জিনিস, সেটা যদি পড়তে পারো, আর শব্দ টিকা, শব্দ অর্থ টিকা যদি একটু তুমি হচ্ছে পড়ো, একবার রিভিশনই দাও তুমি, একবার না, বেশি না, একবারই যদি তুমি পড়ো, তাহলে দেখো তোমার কমন পড়ছে। দেখো, ভালো করার আসলে কোনো শর্টকাট নিয়ম থাকে না, ঠিক আছে? ভালো করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। এবং স্ট্র্যাটেজি সেটা কি তোমার একটা বই দিবে, নাকি তুমি নিজে একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে যে বিষয়। আমি তোমাকে কিন্তু হচ্ছে যে এই জায়গায় গুলায় খাওয়াই দিতে আসি নাই। আমি তোমার জাস্ট হচ্ছে যে তোমার লাইনটা দেখাই দিতে আসছি যে তুমি কোন লাইনে গেলে তুমি ভালো করতে পারবা। এর জন্য আমি বলছি, তুমি যদি ভালো করতে চাও বাংলায়, তাহলে বাংলা ফার্স্ট পেপার বইটা ধরো, ধরে সুন্দর করে হচ্ছে যে তুমি তোমার মতো করে হচ্ছে যে ওইটা থেকে হচ্ছে যে কি পয়েন্টসগুলা আনো। তারপরে তুমি হচ্ছে যে আমার শিটে যাও। আমার শিটে তুমি হচ্ছে যে এই জিনিসগুলো আরো ডিটেইলসে পাবা। পরীক্ষার 7 দিন আগে তুমি আমার শিটটাই খালি পড়ো, তুমি দেখবা তোমার হচ্ছে যে শিওর হবে। এখন বাংলা হচ্ছে যে ব্যাকরণ থেকে যে 60% আসবে, কত পার্সেন্ট? এই 60%। এই 60%-এর হিসাবটা আমরা দেখি। এই 60%-এর ভিতরে কমপক্ষে 25 থেকে তোমার হচ্ছে 25% থেকে 30% প্রশ্ন আসবে তোমার হচ্ছে বিরোচন অংশ থেকে। কি থেকে? বিরোচন। কি অংশ থেকে? বিরোচন, ঠিক আছে? বিরোচন কোনটা? ওই যে এক কথায় প্রকাশ, শব্দার্থ টিকা, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে যে কি বলে, আমরা হচ্ছে যে তোমার বলি সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ঠিক আছে? এই যে মানে আবিধানিক শব্দ, এই যে জিনিসগুলো ছিল, এগুলা থেকে তোমার হচ্ছে যে মূলত প্রশ্নগুলা
আসবে। কথাটা বুঝতে পারছো? এটা আসবে 20-25%। আর বাকি মাত্র তোমার হচ্ছে যে 30-40% বা এর থেকেও কম, মানে সর্বোচ্চ 30% আসবে ব্যাকরণ থেকে। আর এই ব্যাকরণের জন্য তোমরা এই সব কিছু পড়ো, এত কিছু পড়ার দরকার নাই। আমি তোমাদের হচ্ছে শর্টকাটে যে জিনিসগুলো পড়তেছি এটা থেকে আমি তোমাদের শিওর দিতেছি, তুমি 25% শিওর, 100% তুমি হচ্ছে যে কমন পাবা, ঠিক আছে? তাইলে আমরা বাংলার সিলেবাসটাকে একটু হচ্ছে যে জানার চেষ্টা করলাম, একটু বুঝলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তাইলে এখন আমরা আমাদের হচ্ছে যে ক্লাসটা শুরু করব, ঠিক আছে? বাংলা দ্বিতীয় পত্রে বা বাংলা ব্যাকরণের আমরা হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা পড়বো যে হচ্ছে যে বাংলা ভাষার উৎপত্তিটা আসলে কই থেকে আসছে। বাংলা ভাষার উৎপত্তি থেকে একটা বা দুইটা হচ্ছে যে প্রশ্ন মাঝে মাঝে এসে। দেখো, তোমাদের বোঝার জন্য আমি হচ্ছে যে এই জায়গায় একটা গাছের ছবি দিছি। এই গাছটাকে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা যে হচ্ছে যে আমরা যে এই যে বাংলা ভাষায় কথা বলি, ঠিক আছে, এই বাংলা ভাষাটা আসলে কই থেকে আসছে, এটা শুরু কই থেকে আসছে, ঠিক আছে? বাংলা ভাষাকে আমরা সবসময় একটা সংকর ভাষা বলি। কি বলি? সংকর ভাষা। অনেক ভাষার মিশ্রণে এই ভাষাটা তৈরি হয়েছে। বাংলা ভাষার সবচেয়ে সুন্দর যে জায়গা হইতেছে এইটা তোমার হচ্ছে যে এই বর্তমান যুগে যে আমরা গ্লোবালাইজেশনের যুগ বলি, ঠিক আছে, অনেক আগে থেকেই গ্লোবালাইজড হওয়া একটা ভাষা। এই ভাষাটা তোমার হচ্ছে যে শুরু হয়েছিল মূলত হচ্ছে যে তোমার ইন্দ্রিক বা ইন্দো আর্য ভাষার থেকে, ঠিক আছে? ইন্দো আর্য ভাষা থেকে। কারণ তোমরা জানো যে হচ্ছে যে আর্যরা এই জায়গায় আসছিল। এই ইন্দো আর্য ভাষার তোমার হচ্ছে যে কয়েকটা মানে মেইন ভাষার একটা বড় শাখা, ঠিক আছে? এই মূল ভাষার ৩টা ভাষার আমরা শাখা পাই। সেটা হচ্ছে যে একটা ইরানীয় ভাষা, তারপর হচ্ছে যে ইন্দো আর্য বা ইন্ডিক ভাষা, আরেকটা হচ্ছে যে ইউরোপীয় ভাষা। আমাদের ইউরোপীয় ভাষাগুলো থেকে মূলত ইউরোপের অন্যান্য ভাষা তৈরি হয়েছে। ইরানীয় ভাষার থেকে আমরা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে ভাষাগুলো পাই সেগুলা। আর আমাদের এই জায়গায় তোমার হচ্ছে যে এই যে মঙ্গোলিয়া বা হচ্ছে যে তোমার তুরস্ক, ইয়েমেন এই অঞ্চলে তোমার হচ্ছে যে ইন্দো আর্য ভাষাটা আসছে। তোমরা জানো যে হচ্ছে যে আমরা বাঙালি জাতি তোমার হচ্ছে মূলত 2টা ভাগে বিভক্ত। মানে আমাদের এই জায়গায় একেবারে দেশির যারা লোক যাদেরকে আমরা অনার্য বলতাম, আর যারা হচ্ছে তোমার হচ্ছে যে ওই যে ইয়েমেন ওই সাইড থেকে আসছিল তাদেরকে আর্য বলা হতো। আর্যরা যে ভাষাটা নিয়ে আসছিল সেই ভাষাটা ইন্দো আর্য ভাষা। এই ইন্দো আর্য ভাষা আবার তোমার হচ্ছে যে কয়েকটা ভাগে বিভক্ত হয়েছে, ঠিক আছে? সেটা একটা হচ্ছে যে উত্তরাংশে চলে গেছে একটা ভাষা এই তোমার আর্য ভাষার, আরেকটা হচ্ছে দক্ষিণ অংশ আমরা পাইছি যেটার থেকে সংস্কৃত ভাষার তৈরি হয়েছে। আরেকটা ভাষা গেছে সেটার থেকে তোমার হচ্ছে যে গুজরাটি, রাজস্থানী, হিন্দি, উর্দু ভাষার তৈরি হয়েছে, ঠিক আছে? মানে এই যে ইন্দো ভাষার হচ্ছে যে এই সংস্কৃতির পাটটা থেকে। আর যেইটা পূর্বাঞ্চলে আসছে সেই জায়গা থেকে তোমার হচ্ছে যে 2টা ভাষার তৈরি হয়েছে। একটা হচ্ছে যে বিহারি, আরেকটা হচ্ছে যে তোমার বাংলা আসামীয়, ঠিক আছে? এই বাংলা আসামীয় ভাষার থেকেই তোমার হচ্ছে যে উৎপত্তি হইতেছে বাংলা ভাষার। তাহলে আমরা যদি বলি, আমাদের যদি পরীক্ষায় আসে যে হচ্ছে যে বাংলা ভাষা কোন ভাষা থেকে আসে, বাংলা মূলত আসছে হচ্ছে যে তোমার ইন্দো আর্য ভাষার থেকে। সেইটা তোমার হচ্ছে যে বাংলা আসামিয়া হয়ে তোমার হচ্ছে যে বাংলা ভাষায় রূপান্তর হইতেছে। তাহলে এই জায়গায় আমার এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেটা একটু মনে রেখো। তাহলে আমি কি বললাম? ইন্দো আর্য ভাষার থেকে পূর্বাংশ তোমার হচ্ছে যে এই জায়গায় তোমার হচ্ছে যে পূর্বাংশ থেকে তোমার হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি। ওকে, তাহলে আমরা হচ্ছে যে তোমার আরেকটু হচ্ছে যে ক্লিয়ারলি পড়ার চেষ্টা করি। দেখো, আমি যে বললাম ইন্দো আর্য ভাষা, ঠিক আছে? এই যে ইন্দো আর্য ভাষাটা হচ্ছে যে বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? তোমার যদি পরীক্ষায় আসে তাহলে সেটা হবে ইন্দো আর্য ভাষা, ঠিক আছে? ইন্দো আর্য ভাষার থেকে তারপরে বাংলা ভাষা যেই ভাষা গোষ্ঠীতে আসছে সেটাকে বলা হয় গৌড়ীয় প্রাকৃত। ওই যে আগের এই জায়গায় যে আমি বললাম ইন্দো আর্য ভাষা থেকে এই লাইনটা যে তৈরি হয়েছে এটাকে আমরা বলতেছি কি তোমার হচ্ছে যে গৌড়ীয় প্রাকৃত, ঠিক আছে? গৌড়ীয় প্রাকৃত। গৌড়ীয় প্রাকৃত থেকে তোমার হচ্ছে যে মানে ইন্দো আর্য ভাষার থেকে তোমার হচ্ছে যে মাগধী প্রাকৃতিক ভাষা আসছে। মাগধী প্রাকৃতিক ভাষা থেকে তোমার হচ্ছে যে ভাষাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে তোমার গৌড়ীয় প্রাকৃতি, ঠিক আছে? আর এই গৌড়ীয় প্রাকৃতি ভাষা থেকে বাংলা ভাষা আসছে। কথা কি বুঝতে পারছো? গৌড়ীয় প্রাকৃতিক থেকে বাংলা ভাষা আসছে। তাহলে বাংলা ভাষার মূল উৎস যদি তোমার প্রশ্নে দেয় তাহলে তুমি কি দিবা? গৌড়ীয় প্রাকৃতিক। কথাটা বুঝো। ইন্দো আর্য যে ভাষা গোষ্ঠী সেটা থেকে আসছে তোমার কি মাগধী প্রাকৃতি। মাগধী প্রাকৃতি থেকে গৌড়ীয় প্রাকৃতি আসছে। গৌড়ীয় প্রাকৃতি আবার কি? গৌড়ীয় প্রাকৃতি হচ্ছে যে তোমার ওই মাগধী প্রাকৃতিক থেকে একটা আসা আরেকটা ভাষা, সেই জায়গা থেকে বাংলা ভাষা আসছে। তাহলে বাংলা ভাষার মেইন যে তোমার হচ্ছে যে মানে উৎস সেটাকে আমরা বলতে গৌড়ীয় প্রাকৃতি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, বাংলা ভাষাটা কি? বাংলা ভাষা হচ্ছে যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রভাষা, ঠিক আছে? বাংলা ভাষার তোমার হচ্ছে যে ভাষা গোষ্ঠীর দিক থেকে মানে পৃথিবীতে যদি ভাষাভাষীর দিক থেকে আমরা বলি যে কতজন এই বাংলা ভাষায় কথা বলে, তো সেই দিক থেকে বাংলা ভাষা হচ্ছে ষষ্ঠ। বাংলা ভাষা কি ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে
মানে ষষ্ঠ, মানে পৃথিবীর ষষ্ঠ ভাষা, যেই ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে, ঠিক আছে? আর সাধু আর চলিত ভাষা, দেখো প্রত্যেকটা ভাষারই ভাষারীতি থাকে। বাংলা ভাষারও ভাষারীতি আছে, বাংলা ভাষারীতি ২ টা। একটা হচ্ছে যে সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা। সাধু ভাষা কোনটা? যে ভাষাটা একটু গুরুগম্ভীর। সাধু ভাষাটা মনে রাখো, যে ভাষাটা একটু গম্ভীর, যেটা হচ্ছে লেখার ভাষা। সাধু ভাষা কি আমি বললাম? সাধু ভাষা হইতাছে তোমার কি গুরু গম্ভীর, আর হচ্ছে কি লেখার ভাষা। মানে এটা হচ্ছে যে তোমার ওই যে সমাজের উচ্চ শ্রেণীর লোকরা হচ্ছে যে এই ভাষাটা ব্যবহার করতো। যেমন মানে আর হচ্ছে যে চলিত ভাষা কোনটা? যে ভাষাটা হচ্ছে যে তোমার সাধারণ মানুষের মুখের ভাষা। চলিত ভাষাটা কি? সাধারণ মানুষের শুদ্ধ মুখের ভাষা, ঠিক আছে? মুখের ভাষা, এটাকে আমরা বলতেছি তোমার কি? চলিত ভাষা। চলিত ভাষার হচ্ছে যে বাংলাদেশে চালু করছে কে? তোমার হচ্ছে যে চলিত ভাষা বাংলায় চালু করছে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী, ঠিক আছে? মনে থাকবে, চৌধুরী, প্রমোদ চৌধুরী হচ্ছে যে তোমার কি করছিল? চলিত ভাষাটা চালু করছিল তার হচ্ছে যে তোমার পত্রিকার মাধ্যমে, ঠিক আছে? এটা মনে থাকবে। তোমার হচ্ছে সবুজ পত্র পত্রিকার মাধ্যমে। কোন পত্রিকা? সবুজ পত্র। কোন পত্রিকা? সবুজ পত্র পত্রিকার মাধ্যমে উনি হচ্ছে যে এই চলিত ভাষাটা শুরু করছিল। চলিত ভাষার আগে বাংলার যে হচ্ছে যে তোমার মানে যারা কবি সাহিত্যিক ছিল বা হচ্ছে যে তোমার সুশীল সমাজ ছিল, সেই সুশীল সমাজ সাধু ভাষায় লিখতো। রবীন্দ্রনাথে তুমি হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে বই পড়তে গেলে দেখবা উনি হচ্ছে যে তোমার সাধু ভাষায় হচ্ছে যে তোমার লেখালেখি করছে। সাধু ভাষার একটা উদাহরণ হচ্ছে যে আমি তাহাকে খাইতে বলিয়াছিলাম। মানে এই জায়গায় তুমি দেখবা যে হচ্ছে যে চলিত ভাষায় তোমার হচ্ছে যে সর্বনাম আর যে ক্রিয়াপদ আছে, আমি বলতেছি সাধু ভাষায়, আবার বলি শুনো, সাধু ভাষায় দুঃখিত, আবার বলতেছি, একটু মাথায় রেখো। সাধু ভাষায় যে হচ্ছে যে সর্বনাম পদ, মানে হচ্ছে যে সে, তিনি, তুমি, ঠিক আছে? এই শব্দগুলাকে একটু গুরুগম্ভীর ভাবে বলা হয়, ঠিক আছে? যেমন সে, তুমি হয়ে যায় হচ্ছে যে তোমার, ঠিক আছে? তার হয়ে যায় তাহার, ঠিক আছে? আমার হয়ে যায় মোর, ঠিক আছে? এইভাবে তোমার হচ্ছে যে মানে সাধু ভাষায় তোমার হচ্ছে যে সর্বনাম পদ আছে, সেই সর্বনাম পদটা তোমার হচ্ছে যে একটু এমফাসাইজ পায়, ঠিক আছে? সেম ভাবে ক্রিয়াপদও একটু এমফাসাইজ পায়। যেমন আমি যদি বলি আমি পড়াচ্ছি, ঠিক আছে? সেটা সাধু ভাষায় হয়ে যাবে পড়াইতেছি, ঠিক আছে? কি হয়ে যাবে? পড়াইতেছি। কথাটা বুঝতে পারছো? তাইলে যদি পরীক্ষায় আসে সাধু আর চলিত ভাষার আসলে কোন পদে তোমার হচ্ছে যে পার্থক্য হয়, তাহলে কোন পদে পার্থক্য হয় আমরা বলবো? তোমার হচ্ছে যে সর্বনাম আর হচ্ছে কি ক্রিয়াপদ। সর্বনাম আর ক্রিয়াপদ, মনে থাকবে? ঠিক আছে। তাহলে আমরা সাধু চলিত ভাষায় যা যা ইম্পর্টেন্ট জিনিস সেটা আমরা জানলাম, ঠিক আছে? এখন মজার ব্যাপার হইতেছে তোমার হচ্ছে যে এই যে বাংলা ভাষা যে আসলো, বাংলা ভাষা তোমার হচ্ছে মনে রাখা লাগবে। ভাষা যখন তুমি পড়বা তখন তোমার একটা জিনিস মাথায় রাখা লাগবে, ভাষা হচ্ছে যে তোমার মূলত ধ্বনির সমষ্টি। ভাষা কি? ধ্বনির সমষ্টি। আর এই ধ্বনিগুলোকে যখন আমরা হচ্ছে যে লিখিত আকারে লিখি তখন সেটাকে বলা হয় লিপি। লিপি বা হচ্ছে যে তোমার বর্ণ, ঠিক আছে? বাংলায় যে আমরা লেখালেখি করি, ঠিক আছে? দেখো তুমি মুখে একটা কথা বলতেছো, কিন্তু সেটাকে তুমি যে লিখবা, ঠিক আছে? সেটাতে তো তোমার হচ্ছে যে কিছু সিম্বল দিয়ে প্রকাশ করা লাগবে। এই সিম্বলে বাংলা লেখার যে হচ্ছে যে সর্বপ্রথম বাংলা লেখার যে পদ্ধতিটা আসছিল সেটা আসছিল ব্রাহ্মী লিপি থেকে। কই থেকে? ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি কিছুটা এরকম, দেখো এই যে এইটার মতো দেখতে দেখা যায়, ঠিক আছে? এই ব্রাহ্মী লিপি থেকেই তোমার হচ্ছে যে আসছে বাংলা বর্ণমালা। বাংলা বর্ণমালা হচ্ছে যে ৫০ টা। এই বর্ণমালাকে আমরা আবার ২ টা ভাগে ভাগ করছি। ২ টা ভাগ কি? একটা হচ্ছে যে স্বরবর্ণ, যেটা হচ্ছে ১১টা আছে, ব্যঞ্জন বর্ণ ৩০টা, ৩৯টা আছে। কথাটা বোঝার চেষ্টা করো। স্বরবর্ণ কি? স্বরবর্ণ হচ্ছে যে যেই বর্ণগুলাকে তোমার হচ্ছে যে উচ্চারণ করার সময় তোমার মুখের কোথাও বাধা পায় না, ঠিক আছে? সেটা নিজেই উচ্চারণ হইতে পারে, তাকে বলা হবে তোমার হচ্ছে স্বরবর্ণ। আর যেই বর্ণমালা তোমার হচ্ছে যে কি করার সময়, উচ্চারণ করার সময় তোমার হচ্ছে যে মানে মুখে মানে হচ্ছে যে বাতাস বিভিন্ন জায়গায় হচ্ছে তোমার কি করে? বাধাগ্রস্ত হয়, এবং যেই তোমার হচ্ছে যে মানে তোমার হচ্ছে বর্ণগুলা উচ্চারণ করার সময় তো স্বরবর্ণের সাহায্য লাগে, তাদেরকে আমরা ব্যঞ্জন বর্ণ বলবো, ঠিক আছে? আচ্ছা, বাংলা লিপির সংস্কারক মানে বাংলা লিপিটাকে তোমার হচ্ছে যে সর্বপ্রথম এটা ঠিকঠাক করছিল তোমার হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা কিন্তু পরীক্ষায় আসে। বাংলা লিপির তোমার হচ্ছে যে কি বললাম? বাংলা লিপির সংস্কার করছিল, মানে বাংলা লিপিটাকে সুন্দর করে তোমার হচ্ছে যে সাজায় গুছায় হচ্ছে যে তৈরি করছিল তোমার হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে? তাহলে এটা আসবে আমাদের হচ্ছে যে এই লিপির ব্যাপারে আমাদের হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে যে একটু জানা লাগবে, ঠিক আছে? তাহলে আমি কি পাইলাম? স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ ১১টা, ব্যঞ্জনবর্ণ হচ্ছে যে ৩৯টা। এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আমার হচ্ছে যে পরীক্ষায় আসবে। তুমি এই জিনিসগুলো হচ্ছে যে পড়ে নিও।
তারপরে আসতেছে তোমার হচ্ছে যে বাংলা ব্যাকরণ। আমি যে বাংলা ভাষা পড়লাম, বাংলা ভাষার ব্যাপারে জানলাম। তারপরে আমি জানতেছি কি তোমার হচ্ছে যে বাংলা লিপি। এখন এই যে কোন লিপিটা কিভাবে লিখবো, ঠিক আছে? কোন কথাটা কিভাবে বলবো? এই ব্যাকরণের তোমার হচ্ছে যে মানে বাংলার যে হচ্ছে নিয়ম-কানুন, বাংলা লেখা বা পড়া বা বলার যে নিয়ম-কানুন, যেই নিয়ম-কানুন আছে সেগুলাকে আমরা বলি তোমার হচ্ছে কি বাংলা ব্যাকরণ। কি বলি? বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণকে আমরা মূলত হচ্ছে যে বাংলা ব্যাকরণে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, সেই আলোচ্য বিষয় হচ্ছে যে কয়টা? ৪ টা। বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় হচ্ছে ৪ টা। কি, কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এটা থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে, এটা মনে রেখো। বাংলা ব্যাকরণে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, সেই বিষয়গুলোকে মূলত ৪ টা অংশে বিভক্ত করা যায়। কয়টা? ৪ টা। মানে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় হচ্ছে যে ৪ টা। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, যে জায়গায় ধ্বনি নিয়ে আলোচনা করা হয়। আরেকটা হচ্ছে রূপতত্ত্ব, যে জায়গায় হচ্ছে যে রূপ বা শব্দ, রূপ বা কি? শব্দ নিয়ে আলোচনা করা হয়। এই রূপতত্ত্বের আরেকটা নাম হচ্ছে শব্দতত্ত্ব। পরীক্ষায় কিন্তু এটাও আসে। শব্দতত্ত্বের আরেকটা নাম কি? ঠিক আছে? তারপরে আছে কি? বাক্যতত্ত্ব, যেখানে বাক্য নিয়ে আলোচনা করা হয়। আর লাস্টে আছে অর্থতত্ত্ব, মানে বিভিন্ন অর্থতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। এখন দেখো, ধ্বনি নিয়ে কোন জায়গায় আলোচনা করা হয় একটু জিনিসটা বুঝো। যেমন ধরো হইতেছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ঠিক আছে? এগুলা কই? ধ্বনিতে আলোচনা করা হইতেছে। তারপরে তোমরা সন্ধির নাম শুনছো সবাই, ছোটবেলা থেকে সন্ধি পড়ছো, ঠিক আছে? বিদ্যা যোগালয়, বিদ্যালয়, ঠিক আছে? দেখো তো সন্ধির কি? বিদ্যা যোগ আলয়, ঠিক আছে? এটা মানে কি আমরা বলি? বিদ্যালয়, তাই না? দেখো তো এই জায়গায় কি হইলো? দেখো তো এই যে লাস্টের যে অকারটা আছে আর এই জায়গায় যে আকারটা আছে, এই দুইটা মিলে তোমার হচ্ছে যে একটা আকারে রূপান্তরিত হইছে না? একটা আকারে রূপান্তরিত হইছে। তার মানে এই জায়গায় কি হইছে? দুইটা ধ্বনির তোমার হচ্ছে যে দুইটা ধ্বনি একটা আরেকটার সাথে যুক্ত হয়ে তোমার হচ্ছে এক নতুন শব্দ তৈরি করছে। এই যে ধ্বনির মিলন হইলো, তার মানে এই জায়গায় আল্টিমেট কাজটা কে করছে? ধ্বনি, ঠিক আছে? তার মানে সন্ধি কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। তার মানে ধ্বনিতত্ত্বে কি আলোচনা করা হবে? সন্ধি। তারপরে ওই যে মূর্ধন্য হবে কখন, দন্ত্যান্ন হবে কখন, এটা আমরা পড়ছি। নত্যবিধান, সত্যবিধান। কি? নত্যবিধান, সত্যবিধান, ঠিক আছে? তাইলে তোমার হচ্ছে যে ধ্বনি, বর্ণ, তারপরে কি? নত্য বিধান, সত্যবিধান, তারপরে কি আছে? সন্ধি, ঠিক আছে? এই জিনিসগুলা তোমার হচ্ছে যে মূলত ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। পরীক্ষায় আসতে পারে যে সন্ধি কোন অংশে আলোচনা করা হয়, তাহলে সন্ধি কোথায়? ধ্বনিতত্ত্ব। সন্ধি তোমার মনে হতে পারে স্যার এই জায়গায় তো দুইটা শব্দ আসলে যুক্ত হয়েছে। বাবা, এই জায়গায় আসলে দুইটা শব্দ যুক্ত হয় নাই, দুইটা শব্দের দুইটা মানে লাস্টের এবং প্রথম যে ধ্বনিগুলো আছে সেগুলো যুক্ত হয়েছিল, এর জন্য এটাকে আমরা কি বলতেছি? তোমার ধ্বনিতত্ত্ব বলতেছি। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তারপর রূপতত্ত্ব, যে জায়গায় শব্দের গঠন নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে আলোচনা করা হয়? শব্দের গঠন নিয়ে। শব্দের এই যে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে না? শব্দের শ্রেণী বিভাগ, ঠিক আছে? শব্দের শ্রেণী বিভাগ। তারপরে কি আছে? তোমার ধরো হচ্ছে যে আছে বিপরীত শব্দ, ঠিক আছে? সামর্থক শব্দ, ঠিক আছে? প্রতিশব্দ, এই জিনিসগুলো তো শব্দের ভিতরে আলোচনা করা হয়। তারপরে তোমার কি আছে? তারপরে তোমার আছে হচ্ছে যে সমাস, ঠিক আছে? এগুলা তোমার হচ্ছে যে কোথায় আলোচনা করা হয়? রূপতত্ত্বে, ঠিক আছে? তাহলে শব্দ নিয়ে যে জায়গায় আলোচনা করা হবে সেটাকে আমরা রূপতত্ত্ব। বাক্যতত্ত্ব, বাক্য নিয়ে যে জায়গায় আলোচনা করা, বাক্য পরিবর্তন, বাক্যের প্রকারভেদ, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার সমাস, কারক, ঠিক আছে? সমাস না, কারক। এই জিনিসগুলো তোমার হচ্ছে যে কি? বাক্যতত্ত্বে আলোচনা করা। অর্থতত্ত্ব অভিধান নিয়ে যে জায়গায় আলোচনা করা হয়, ঠিক আছে? বিভিন্ন শব্দের অর্থ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা অর্থতত্ত্ব বলি। তাহলে পরীক্ষা আসলে আমরা আর পারবো না? অবশ্যই পারবো ইনশাল্লাহ। তারপরে তোমার হচ্ছে যে আসতেছে কি? ধ্বনির পরিবর্তন, ঠিক আছে? দেখো, আমরা যখন হচ্ছে যে কথা বলি, কথা বলার সময় হয় কি? দেখা যায় যে হচ্ছে যে আমরা খুব দ্রুত কথা বলার জন্য বা হচ্ছে যে কথা বলা আরো ইজি করার জন্য, মানুষ তো অলস জাতি, মানুষ হচ্ছে সবসময় চায় খুব সহজে শর্টকাটে যে কোনো কাজ করে ফেলতে। তো দেখা গেছে এরকমই হয়েছে তোমার হচ্ছে যে ইতিহাসে মানুষ হচ্ছে যে তার কথা তোমার হচ্ছে যে আরো সহজভাবে বলার জন্য, ঠিক আছে, বিভিন্ন ধ্বনির পরিবর্তন করে শব্দেরই পরিবর্তন ঘটায় ফেলছে, ঠিক আছে? এইটারে বলতেছি আমরা ধ্বনির পরিবর্তন। যেমন তোমরা স্কুল, আসল উচ্চারণ কি? আসল উচ্চারণ হচ্ছে স্কুল, ঠিক আছে? এই শব্দটারে তোমরা ছোটবেলা থেকে তোমরা অনেক জায়গায় দেখছো, তোমাদের অনেক চাচা মামা খালা বা হচ্ছে নানা, তারা হচ্ছে যে স্কুল না বলে স্কুল বলে। কি বলে? স্কুল। মূলত এই ইংরেজি শব্দটাকে তার মতো করে বাংলায় খুব সহজে বলার জন্য, তার বাংলায় আর একটু সহজে বলার জন্য সে কি করতেছে? স্কুলটাকে স্কুল বলতেছে। এই যে সে কি করছে? একটা ধ্বনি নিয়ে আসছে, রস্যইটা
নিয়ে আসছে। এই যে রস্যইটা নিয়ে আসলো এটাকে আমরা বলতেছি ধ্বনির পরিবর্তন, ঠিক আছে? মানে একটা ধ্বনি পরিবর্তন করে পুরা শব্দের চেঞ্জ করে দিচ্ছে। আমরা মূলত এই জিনিসটা নিয়ে পড়বো। ধ্বনি পরিবর্তনে তোমার হচ্ছে যে কয়েকটা প্রকার আছে। স্বরধ্বনি যদি যুক্ত হয়ে তোমার হচ্ছে যে পরিবর্তন হয় তাহলে আমরা সেটাকে বলি তোমার হচ্ছে যে স্বরধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তনের ভিতরে অনেকগুলো আছে, তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মধ্য স্বরাগম। দেখো কি আছে মধ্য স্বরাগম, এটাতে বোঝা যাইতেছে যে এই জায়গায় কি ঘটনা ঘটবে, তাহলে কি মধ্য স্বরাগম মানে মধ্যে মধ্যে স্বরের স্বরের আগমন, তাই না? আগমন মানে মাঝখানে স্বর আসবে, ঠিক আছে? যেমন হচ্ছে যে চার, ঠিক আছে, সেটাকে আমরা বলি কি চাইর, ঠিক আছে? চারে কি বলি চাইর। তাহলে দেখো তো এই যে চারের মাঝখানে রস্যইকার আসছে, তাহলে এটারে কি বলবো আমরা মধ্য স্বরাগম, মাঝখানে আসছে, ঠিক আছে? তারপরে আছে তোমার হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শব্দের অপিনিহিতি। কি অপিনিহিতি? অপিনিহিতি মনে রাখবা কেমন বাবা, একটু বোঝার চেষ্টা করো। অপিনিহিতিতে দেখো তো একটা দুইটা তিনটা চারটা, কয়টা? একটা দুইটা তিনটা চারটা রস্যইকার আছে। কয়টা রস্যইকার আছে? রস্যইকার আছে চারটা। তার মানে তুমি বুঝবা অপিনিহিতি মানেই হচ্ছে যে এই জায়গায় তোমার হচ্ছে যে রস্যইকারের কাজ হবে, রস্যইকার, ঠিক আছে? কি আসবে তোমার কোনো একটা রস্যইকার চেঞ্জ হয়ে রস্যই হয়ে যাবে, ঠিক আছে? রস্যইকার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? রস্যই হয়ে যাবে। এটার আমরা কি বলবো? অপিনিহিতি। যেমন আজ, আজ থেকে আমরা বলি আইজ, আজ থেকে আমরা কি বলি আইজ। এই যে মাঝখানে যে রস্যইটা আসছে, ঠিক আছে, এটার আমরা বলতেছি অপিনিহিতি। অপিনিহিতির সহজ হিসাব এই জায়গায় রস্যইকারের হিসাব হবে, ঠিক আছে? রস্যইকার আসবে, ঠিক আছে? হুটহাট রস্যই হিসাব উঠবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসতেছে অসমীকরণ, ঠিক আছে? কোনো একটা জিনিস তোমার সমান সমান আছে সেটা আমরা হচ্ছে যে অসমীকরণ বলবো। যেমন টুটুট, ঠিক আছে, এটারে কি বলবো? টুটাট, ঠিক আছে? আচ্ছা, এটা এত ইম্পর্টেন্ট না। যেটা আসছে ব্যঞ্জন বিচ্যুতিটা ইম্পর্টেন্ট অনেক বেশি। ব্যঞ্জন বিচ্যুতি, বিচ্যুতি মানে কি? ব্যঞ্জন চ্যুতি, চ্যুতি মানে কি? মানে কইমা যাওয়া, ঠিক আছে? তার মানে একটা ব্যঞ্জন যদি কইমা যায় তাহলে সেটা আমরা কি বলবো? ব্যঞ্জন চ্যুতি। যেমন বড় দাদা, বড় দাদা না বললে আমরা অনেক সময় বরদা বলি না? বড় দাদা না বলে বরদা বলি। তার মানে কি? এই যে দয় আকারটা তোমার হয়েছে এই দয়া, দ তো একটা ব্যঞ্জন, তাই না? এই ব্যঞ্জনটা কি হয়ে গেল? গণ হয়ে গেল, ঠিক আছে? কেল্লাফতে। তাহলে এটা আমরা কি বলবো? তোমার হচ্ছে যে ব্যঞ্জন চ্যুতি। ক্লিয়ার? তারপরে আসতেছে তোমার হচ্ছে ধ্বনির বিপর্যয়। ধ্বনির বিপর্যয় কি হবে? ধ্বনির বিপর্যয় হবে। আসিল ধ্বনি এক জায়গায়, এখন তুমি নিয়ে গেছো আরেক জায়গায়। একটা ব্যঞ্জন ধ্বনি আসে এক জায়গায়, তুমি নিয়ে গেছো তার আরেক জায়গায়, ঠিক আছে? বিপর্যয় ঘটলো না? ঠিক আছে? এই যে বাংলাদেশ ক্রিকেট টিম যেমন তোমার হচ্ছে যখন খেলে, ঠিক আছে, তখন কি হয়? হঠাৎ করে হচ্ছে যে উইকেট পড়া শুরু করলে উইকেট পড়ে থাকে। বিপর্যয় কখন বলি আমি? যখন হচ্ছে একটা ভালো স্টেবল অবস্থায় ছিল, হঠাৎ করে সবগুলো আউট হওয়া শুরু করে দিচ্ছে। বাংলাদেশ ক্রিকেট টিমে যেটা হয় আর কি, ঠিক আছে? তো এটারে আমরা বলবো বিপর্যয়। সেম ভাবে একটা জিনিস ছিল হইতেছে বাক্স, ঠিক আছে? কি ছিল? বাক্স। তুমি বলতেছো বক্স, ঠিক আছে? কি বলতেছো? বস্ক, মানে শর্টারে আগে এনে উচ্চারণ করতেছো। এটারে বলবো আমরা কি? তোমার হচ্ছে ধ্বনির বিপর্যয়। ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। ধরো তুমি একটা কোনো একটা উচ্চারণ তুমি হচ্ছে যে একটু মানে অন্যভাবে উচ্চারণ করলা, মানে বিকৃত করে উচ্চারণ করলা, সেটা যেমন হচ্ছে লেবু, ঠিক আছে? লেবুরে আগে তোমার হচ্ছে বলা হয়তো নেবু, অনেকে বলতো নেবু। গ্রামে গঞ্জে এখনো দেখবা লেবুরে নেবু বলে, লাইলারে নাইলা বলে, ঠিক আছে? তো ওই যে তোমার হচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমরা বলতেছি তোমার কি? যে ব্যঞ্জনের বিকৃতি করে ফেলছে, ঠিক আছে? ব্যঞ্জন বিকৃতি পর্যন্ত পড়লেই হবে আশা করি। আরেকটা আছে তোমার হচ্ছে যে অন্তর্হিতি। অন্তর্হিতি ধরো হইতেছে শব্দের শেষে বা মাঝখানে যদি তোমার হচ্ছে কোনো মানে ধ্বনি লোপ পায় তাহলে সেটারে অন্তর্ভুক্ত করবো। যেমন হচ্ছে দারুণ, তেমন মূর্ধন্য ছিল, আমি দিছি কি দন্তান্ন, এটারে আমি বলতেছি অপনিহিতি। আচ্ছা, এরপরে আসতেছে তোমার হচ্ছে যে ধ্বনিতত্ত্বের আরেকটা ইম্পর্টেন্ট আলোচনা, সেটা হচ্ছে নত্যবিধান আর সত্যবিধান। নত্যবিধান সত্যবিধান বুঝতে গেলে তোমার একটা জিনিস বোঝা লাগবে যে হচ্ছে যে এই নত্যবিধান সত্যবিধান তোমার হচ্ছে যে কোথায় হয়, ঠিক আছে? ব্যাপারটা বুঝো। আমরা যে তৎসম শব্দ বাংলা ব্যাকরণটাকে যদি আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা জানি বাংলা ব্যাকরণে তোমার হচ্ছে যে মূলত বাংলা ব্যাকরণে বুঝো, বাংলা ব্যাকরণে তোমার হচ্ছে যে মূলত তোমার হচ্ছে যে ৫ ধরনের শব্দ থাকে। কয় ধরনের শব্দ থাকে? ৫ ধরনের, ঠিক আছে? আমরা বাংলা যে ব্যাকরণ পড়ি আমাদের যে শব্দগুলো আছে সেটা হচ্ছে যে ৫ ধরনের। কি, কি আমরা জানি অলরেডি? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, তারপরে কি দেশি আর হচ্ছে যে বিদেশি, এই ৫ ধরনের শব্দ নিয়ে বাংলা শব্দ তৈরি হয়। তৎসম কি? যে শব্দগুলো ডিরেক্টলি সংস্কৃতি থেকে আসছে। এই তৎসম শব্দগুলাতে তোমার হচ্ছে মূর্ধন্য আর হচ্ছে যে মূর্ধন্য স এর ব্যবহার আছে। কথাটা বুঝছো? বাকি কোথাও মূর্ধন্য স এর ব্যবহার নাই। তাহলে দেখো তোমার পরীক্ষায় যদি বলে যে হচ্ছে যে কোন শব্দটা তোমার হচ্ছে একটা তৎসম শব্দ, আর তুমি যদি দেখো যে ওই অপশনগুলোর ভিতরে মূর্ধন্য বা মূর্ধন্য স আছে, তাহলে চোখ বন্ধ করে তুমি দাগায় দিবা এটা কি?
তোমার হচ্ছে যে তৎসম শব্দ। ক্লিয়ার? তাহলে নত্য বিধান সত্য বিধান শুধুমাত্র কার ক্ষেত্রে খাটবে? তৎসম শব্দের ক্ষেত্রে খাটবে। তৎসম শব্দের ক্ষেত্রে নিয়মটা হইতেছে যদি হচ্ছে যে কোনো শব্দে বসিন্দ র মূর্ধন্য স বা রি, কেমন পড়বা? বসিন্দ র মূর্ধন্য স রি যদি থাকে তাহলে তারপরে দন্ত্য ন না হয়ে মূর্ধন্য হবে। যেমন এই জায়গায় খেয়াল করে দেখো, এই যে বসিন্দ র আছে, বসিন্দ রর পরে দন্ত্য ন দেওয়া যাবে না, কি দেওয়া লাগবে? মূর্ধন্য দেওয়া লাগবে। এই যে বসিন্দ র আছে, র এর পরে কি দেওয়া লাগবে? মূর্ধন্য দেওয়া লাগবে। ঠিক আছে? এই যে কৃষ্ণ রিকার আছে, রি এর পরে তোমার হচ্ছে যে মূর্ধন্য স হয়েছে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আরেকটা তোমার হচ্ছে যে আছে যে কখনো তুমি হচ্ছে যে তদ্ভব শব্দে, কোন শব্দে? তদ্ভব শব্দে তুমি হচ্ছে যে কখনো কি করবা না? নত্য বিধান ব্যবহার করবা না। যেমন এই যে পানি, পানি, দিন, মানুষ, ঠিক আছে? এগুলাতে কখনো কি হবে না? তোমার হচ্ছে যে মূর্ধন্য হবে না। আবার দেখো রি, রি বৈশিষ্ট্য র আর হচ্ছে অন্তস্থ এর পরে ন এর মাঝখানে যদি হচ্ছে স্বরবর্ণ থাকে, র এর মাঝখানে যদি স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ না থেকে যদি মানে বা জ র ল ব ম থাকে তাহলে তোমার হচ্ছে যে সেই জায়গায় নত্য বিধান হবে। যেমন কিরণ, ঠিক আছে? কিরণের মূর্ধন্য হয়েছে, র এর বরণের মূর্ধন্য হয়েছে, তৃণ মূর্ধন্য হয়েছে, ঠিক আছে? আরণে মূর্ধন্য হয়েছে, ঠিক আছে? সত্য বিধান কোনগুলা? সত্য বিধান হচ্ছে ক ট প, ক ট প, ক ট প এর পরে যদি স থাকে তাহলে সেই সটা মূর্ধন্য স হবে, ঠিক আছে? যেমন দুষ্কর, কষ্ট, এই যে ক এর পরে স আছে তাহলে ওই সটা মূর্ধন্য স হবে। র, র এর পরে যদি স থাকে, র এর পরে স থাকলে সেটা মূর্ধন্য স হবে। যেমন পুরুষ, পুরুষ র আছে, র এর পরে স আছে তাহলে সেটা কি? মূর্ধন্য স হবে, ঠিক আছে? দর্শন, দর্শন, দর উচ্চারণ যদি করলি দর্শন, ঠিক আছে? এই যে মূর্ধন্য হয়েছে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, বাংলায় কিছু কিছু তোমার শব্দ আছে যেমন হচ্ছে যে চাণক্য লাবণ্যগণ তোমার হচ্ছে নিপাদনে তাদের ক্ষেত্রে মূর্ধন্য হয়, ঠিক আছে? আমাদের সিটের ভিতরে নিপাদন মূর্ধন্য আর হচ্ছে যে সাধারণ নিয়মে মূর্ধন্য স কোথায় হয় সেটা আমরা সিটে দিয়ে দিচ্ছি, তোমরা ওই সিটটা দেখা একটু মুখস্থ করে ফেলো। পরীক্ষায় এটাই আসে যে হচ্ছে যে কোন জায়গায় তোমার হচ্ছে যে নিয়ম অনুযায়ী তোমার হচ্ছে যে মূর্ধন্য বা মূর্ধন্য স হইছে। আচ্ছা, এরপরে আসো আমরা হচ্ছে যে জিনিসটা পড়বো বাংলা শব্দের প্রকারভেদ। বাংলা কি? শব্দের প্রকারভেদ। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট ক্লাস। এটা বুঝলে তুমি অনেক কিছুই বুঝতে পারবা। আবার এটা বুঝলে তুমি আরো যেই হিসাবটা তোমার কাছে ক্লিয়ার হবে যে বাংলা শব্দ আসলে কিভাবে তোমার হচ্ছে যে তৈরি হয়েছে। কথাটা বুঝতে পারছো? তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। বাংলা যে শব্দ আছে, আমি বলছিলাম বাংলা শব্দ হচ্ছে একটা গ্লোবালাইজ শব্দ, ঠিক আছে? এইটাতে নিজের শব্দ কম আছে, ঠিক আছে? বাইরের থেকে আসা শব্দ অনেক বেশি আছে। তো বাংলা শব্দকে আমরা উৎস অনুযায়ী তোমার হচ্ছে মূলত ৫টা ভাগে বিভক্ত করতে পারি। কয়টা ভাগে বিভক্ত করতে পারি? ৫টা ভাগ, ঠিক আছে? মানে ৫ ধরনের জায়গা থেকে বাংলায় শব্দ আসছে, ঠিক আছে? বাংলায় শব্দগুলাকে প্রথমে বাংলায় শব্দ আসছে হচ্ছে তৎসম শব্দ থেকে। তৎসম, তৎসম শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে তৎসম শব্দের অর্থ হইতেছে তৎ মানে হচ্ছে তৎ, এই তৎ মানে হইতেছে তোমার হচ্ছে যে তার, ঠিক আছে? আর সম মানে হইতেছে তোমার কি? সমান, ঠিক আছে? তার সমান। তাহলে তৎসম শব্দের অর্থ কি হয়? তার সমান। কার সমান? আসলে দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি। সংস্কৃত, ঠিক আছে? এই যে সংস্কৃত ভাষা, যেই ভাষায় তোমার হচ্ছে যে বেদ লেখা হয়েছে, ঠিক আছে? মানে আগের যে আর্যদের ভাষা সেটাকে বলা হয় সংস্কৃত ভাষা। আর্যরাই এই অঞ্চলে তোমার হচ্ছে সংস্কৃত ভাষা নিয়ে আসছিল। তো ওই সংস্কৃত ভাষাগুলোকে আমরা তোমার কি বলবো? হচ্ছে যে তৎসম শব্দ বলবো। তারপরে কিছু শব্দ আছে যেই শব্দগুলো হচ্ছে যে তৎসম শব্দ থেকে একটু পরে বিকৃত হয়ে গেছে, ঠিক আছে? সেই শব্দগুলো একটু পরে যায় একটু বিকৃত হয়ে গেছে, ঠিক আছে? সেটাকে আমরা বলতেছি অর্ধতৎসম, মানে অর্ধেক সংস্কৃত শব্দ, ঠিক আছে? তারপরে কিছু শব্দ আসছে তদ্ভব, 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 তদ্ভব শব্দ রয়েছে এই জায়গাও। তৎ মানে হচ্ছে যে তদ্ভব শব্দটাকে যদি আমি ভাঙি, তৎ যোগ ভব, ঠিক আছে? হয়। তাহলে এই জায়গায় তৎ মানে কি? তৎ মানে হচ্ছে যে তার, আর ভব মানে হচ্ছে যে উৎপন্ন, ঠিক আছে? তদ্ভব মানে হইতেছে তার থেকে উৎপন্ন। তাহলে এই তারটাকে আবার ওই যে সংস্কৃত, তাহলে সংস্কৃত থেকে যে শব্দগুলো তোমার হচ্ছে যে উৎপন্ন হয়েছে সেগুলোকে আমরা বলি কি? তদ্ভব শব্দ। সংস্কৃত শব্দ থেকে যে শব্দগুলো উৎপন্ন হয়েছে সেগুলোকে আমরা বলবো তদ্ভব শব্দ। আমি মানে তোমরা এটা শিওর বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসা হচ্ছে দেশি শব্দ। ওই যে আমি তোমাদের শুরুতে বলছিলাম বাঙালি জাতি মূলত হচ্ছে যে ২ ধরনের জাতিগোষ্ঠী নিয়ে গঠিত। সাধারণত আমরা বলি তোমার হচ্ছে একটা আর্য আর একটা হচ্ছে কি অনার্য। এই যে অনার্য জাতি যারা ছিল, কারা ছিল? যারা অনার্য জাতি ছিল তাদের নিজস্ব কিছু ভাষা ছিল। যেমন ধরো হইতেছে যে তামিল অঞ্চলটা আছে, শ্রীলঙ্কার যে অঞ্চলটা আছে, তোমরা যদি ওই অঞ্চলের দিকে খেয়াল করো তাহলে দেখবে ওই অঞ্চলের মানুষ বেঁটে, খাটো, একটু মোটা, চুল কোঁকড়ানো থাকে। এই অঞ্চলে আসলে যারা একেবারে প্রপার মানুষ, মানে এই অঞ্চলের যারা বিদেশি না, একেবারে দেশি মানুষ, তাদের
দৈহিক গঠন হইতেছে ওইটা, ঠিক আছে? তো ওই অঞ্চলের যে মানুষগুলা আছে, সেই মানুষগুলাকে মানে মানুষগুলা যে ভাষায় কথা বলতো সেগুলাকে আমরা বলি দেশি ভাষা, ঠিক আছে? তার মানে আমাদের এই জায়গার অনার্যরা যে ভাষায় কথা বলতো সেটাকে আমরা বলতেছি একেবারে আমাদের ভাষা বা দেশি ভাষা। আরেকটা ভাষা আছে তোমরা বাংলাদেশের ইতিহাস পড়ছো যখন তোমরা জানো যে এই বাংলায় তোমার হচ্ছে যে আরবরা আসছিল, তারপরে ইউরোপীয়রা আসছে, তার আগে আর্য অনার্যরা ছিল। ইউরোপীয়দের ভিতরে কয়েকটা দেশ আসছে, তাই না? তারপরে পাকিস্তানিরা ছিল এই জায়গায়। তো এই যে এতগুলা জাতি যে আমাদের এই জায়গায় থেকে গেছে তারা তো চলে গেছে কিন্তু তাদের ভাষার কিছু শব্দ আমাদের কাছে রেখে গেছে। তো এইটাকে আমরা বলতেছি বিদেশি ভাষা। তাইলে এখন আসো আমরা হচ্ছে যে একটু বোঝার চেষ্টা করি যে হচ্ছে যে কোন ভাষাগুলো আমরা সাধারণত ব্যবহার করি, যেগুলো কোনটা কোন ভাষা। মানে আমরা যে এখনো ব্যবহার করতেছি আমি যে কথা বলার সময় অনেকগুলা তোমার তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম এই ভাষাগুলা ব্যবহার করছি। কথাটা বুঝতে পারছো? তাইলে আমরা হচ্ছে যে তোমার মানে যে শব্দগুলা পড়লাম, দেখো আমি কথা বলার সময় তোমাদের সাথে অনেকগুলো হচ্ছে যে তোমার বিভিন্ন ভাষার নাম তোমাদের সাথে বলছি। তো আমরা মূলত হচ্ছে যে তোমার দেখবো যে হচ্ছে যে আমরা কোন কোন শব্দগুলা বাংলায় ব্যবহার করি, যেগুলা কোন কোন শব্দের ভিতরে পড়ে। তৎসম শব্দ, তৎসম শব্দগুলা তুমি হচ্ছে যে খুব ইজিলি চিনতে পারবা। এই তৎসম শব্দগুলা তোমার হচ্ছে যে একটু ভারী হয়, ঠিক আছে? এগুলোর সাথে দন্তান্ন মূর্ধন্য থাকে, যুক্তবর্ণ থাকে। যুক্তবর্ণ আলা তুমি হচ্ছে যে শব্দগুলো দেখলেই বুঝতে পারবা এগুলো হচ্ছে যে তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। যেমন ধরো হচ্ছে যে গৃহিণী, গৃহিণী, ঠিক আছে? গৃহিণী শব্দটা হচ্ছে একটা তৎসম শব্দ। এই গৃহিণী শব্দটাই তোমার হচ্ছে যে অর্ধ তৎসমতে আইসা হয়ে গেছে গিন্নি, ঠিক আছে? কি হয়েছে? গিন্নি, ঠিক আছে? কি হয়ে গেছে? গিন্নি। তারপরে কি আছে? চন্দ্র, ঠিক আছে? চন্দ্র এই জায়গায় আইসা হয়ে গেছে চন্দ্র হচ্ছে যে তোমার একটা তৎসম শব্দ। কেন আমি বললাম ওই যে যুক্তবর্ণ টুক্তবর্ণ দেখলে তুমি বুঝবে এটা একটা তৎসম শব্দ। এই তৎসম শব্দটা আবার এই দিকে এসে তদ্ভবে এসে আমরা সহজভাবে সেটাকে বলি চাঁদ, ঠিক আছে? গিন্নি, গৃহিণী থেকে হচ্ছে যে গিন্নি আসছে, ঠিক আছে? তো এই যে চাঁদ, তারপরে এই জায়গায় বলতো আমরা হচ্ছে যে সূর্য, সৌর, ঠিক আছে? সেটাকে এই জায়গায় বলতো সুরুজ। তারপরে সেটা এই জায়গায় এসে হয়ে গেছে সূর্য, ঠিক আছে? কথাটা বুঝতে পারছো তো, তাই না? তার মানে তোমার হচ্ছে যে একটু জটিল যে ভাষাগুলো আছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ, সেইটাই এসে তদ্ভবে একটু সহজ হয়ে গেছে। তাইলে আমি তোমাদের হচ্ছে যে অর্ধ তৎসম শব্দ চেনার একটা সহজ উপায় বলে দেই। কলকাতায় যে ভাষা শব্দগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? পশ্চিমবঙ্গে যে শব্দগুলো ব্যবহার করা হয়, শ্রাদ্ধ, ঠিক আছে? গিন্নি, ঠিক আছে? তারপরে হচ্ছে পিষমশাই, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার কি অর্ধ তৎসম শব্দ। আচ্ছা, তারপরে আসতেছে তোমার কি দেশি শব্দ। দেশি শব্দ আমি বলছিলাম যে এই অঞ্চলে তোমার তামিলরা, তারপরে তোমার হচ্ছে যে কোলরা যে ভাষা ব্যবহার করতো সেগুলো, যেমন ধরেছে বিষ, ঠিক আছে? তারপর ডাব, তারপর হচ্ছে ডাগর, ঠিক আছে? তারপর হচ্ছে যে পেট, উদর, ঠিক আছে? এই উদর এগুলো হচ্ছে তোমার কি দেশি শব্দ। কথা কি বুঝতে পারছো? তারপরে বিদেশি শব্দ। বিদেশি শব্দের ভিতরে হচ্ছে যে তোমার অনেকগুলো লিস্ট হবে। একটা হচ্ছে যে আরবি, তারপরে হচ্ছে যে ফার্সি, তারপর হচ্ছে ফরাসি, পর্তুগিজ, তারপরে উর্দু, তারপরে আছে তোমার হচ্ছে যে ইংরেজি, ঠিক আছে না? এরকম আরো অনেকগুলো ভাষা আছে। তেমন মেক্সিকান ভাষাও আছে, যেমন হচ্ছে চকলেট একটা মেক্সিকান ভাষা, ঠিক আছে? তো জাপানিজ ভাষা আছে, যেমন ইমোজি একটা হচ্ছে জাপানিজ ভাষা। তো এরকম অনেকগুলো ভাষা আমাদের এই জায়গায় হচ্ছে যে আছে। তো আরবি ভাষাগুলো তোমরা মোটামুটি চিনো। আরবি ভাষা আর হচ্ছে যে ফার্সি ভাষার ভিতরে ফার্সি যারা পারস্য থেকে আসছিল আর কি, ঠিক আছে? ফার্সি আর ফরাসির ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। ফার্সি হচ্ছে যে ইরান, ঠিক আছে? ফার্সি হচ্ছে কি ইরান, মানে পারস্য, কি পারস্য। আর ফার্সি হচ্ছে যে তোমার হচ্ছে যে ফ্রান্সের ভাষা, ঠিক আছে? কথাটা মনে থাকবে, ফ্রান্স। তা আরবি আর ফার্সি ভাষার ভিতরে একটা মিল আছে, যেমন হচ্ছে যে ধরো আমরা যে বলি রোজা, ঠিক আছে? তারপরে নামাজ, ঠিক আছে? হজ, জাকাত, এগুলো হচ্ছে তোমার কি ফার্সি ভাষা। আর সিয়াম, ঠিক আছে? তারপর হচ্ছে যে আল্লাহ, ঠিক আছে? এই শব্দগুলো হচ্ছে কি আরবি ভাষা। আরবি ভাষা তোমার হচ্ছে যে অনেকগুলো আছে, আমার লিস্ট দেওয়া আছে, তো আমাদের শিটে তোমরা হচ্ছে যে ওইটা পড়ে নিবা।
তারপরে দেখো তোমার হচ্ছে যে বাংলা ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানে শব্দ ভান্ডারে অবদান রাখে তোমার হচ্ছে যে পর্তুগিজ ভাষা। পর্তুগিজ ভাষা কোনগুলা? পর্তুগিজ ভাষা হচ্ছে যে ওই যে আলপিন, তারপরে হচ্ছে গির্জা মানে খ্রিস্টান ধর্ম রিলেটেড যতগুলো ভাষা আছে, তারপরে হচ্ছে যে তোমার আনারস, ঠিক আছে, এই জিনিসগুলো তোমার হচ্ছে পর্তুগিজ ভাষা। এখন কথা হইতেছে তোমার মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আনারস কি তাইলে হচ্ছে যে পর্তুগালেও কি আনারসই বলা হয়? আমার এই কিউরিওসিটিটা আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমার তখন এটা ছিল। তো আমি কি করছিলাম, গুগল ট্রান্সলেটরে আনারস শব্দটা লেখা এটার হচ্ছে যে তোমার পর্তুগিজ শব্দটা মানে সার্চ করছিলাম। আসলে আনারস শব্দটা পর্তুগালে হচ্ছে যে আনারস বলা হয় না, কথাটা বুঝতে পারছো? মানে পর্তুগালে আনারসকে আনারস বলে উচ্চারণ করা হয় না, কিন্তু পর্তুগিজরা প্রথমে এই অঞ্চলে আনারস নিয়ে আসছিল। তারা যেই ভাষায় কথা বলতো সেই ভাষায় আনারসটাকে ডাকতো, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের উচ্চারণের মানে সুবিধার্থে সেইটারই একটা হচ্ছে যে অ্যাডাপ্টেড ফর্ম তোমার হচ্ছে যে আনারস বলি, ঠিক আছে। আলপিন, তারপরে বালতি, ঠিক আছে, গির্জা, এগুলো সব হচ্ছে পর্তুগিজ ভাষা। ইংরেজি ভাষার অনেক শব্দ আমরা ব্যবহার করি, এটা আমরা জানি, ঠিক আছে। এই জায়গা থেকে একটা প্রশ্ন তোমার হচ্ছে মোটামুটি আসে। তারপরে আমরা পড়বো তোমার হচ্ছে যে গঠন অনুযায়ী ভাষা কয় প্রকার। গঠন অনুযায়ী ভাষা হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে যে তোমার মৌলিক ভাষা, আর একটা হচ্ছে যে সাধিত ভাষা। মৌলিক ভাষা মানে হইতেছে যে ভাষাটা ভাঙলে ওই ভাষাটাই পাওয়া যাবে শুধুমাত্র, ঠিক আছে, যেমন হচ্ছে বাবা, মা, ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলিক ভাষা। ক্লিয়ার? আর হচ্ছে যে তোমার সাধিত ভাষা হইতেছে অন্য ভাষা, অন্য শব্দের সাথে তোমার হচ্ছে যে ভাষাটাকে যুক্ত করা হয় সেটাকে বলা হয় সাধিত ভাষা। সাধিত ভাষা আমরা যদি হচ্ছে যে উদাহরণে যাই তাহলে আসবে হচ্ছে যে গবেষণা। তোমরা ছোটবেলা থেকে এটা পড়ছো, এর জন্য এই উদাহরণটা গবেষণা। আমরা জানি গবেষণা শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে যে গো যোগ এসোনা শব্দটা পাওয়া যায়। এই গো মানে হইতেছে গরু, ঠিক আছে, আর এসোনা মানে হচ্ছে যে খোঁজা, ঠিক আছে। এই গরু আর খোঁজা এই দুইটা শব্দ একসাথে সন্ধি বিচ্ছেদের মাধ্যমে তোমার কি তৈরি করছে? গবেষণা শব্দটা তৈরি করছে, ঠিক আছে। তো এই জন্য আমরা হচ্ছে যে গবেষণা শব্দটাকে কি বলবো? তোমার হচ্ছে যে একটা সাধিত শব্দ বলবো। কি বলবো? সাধিত শব্দ। কেন? কারণ এটা হচ্ছে যে অন্য দুইটা শব্দের মাধ্যমে তৈরি হয়েছে। আমরা বলি যে তোমার হচ্ছে যে রাজপথ, ঠিক আছে, রাজার জন্য যে পথ, ঠিক আছে, রাজপথ, এই জায়গায় দেখো সমাসের মাধ্যমে এই জায়গায় তোমার হচ্ছে রাজপথ শব্দটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। সন্দেশ, সন্দেশ তোমার কি মানে সন্দেশ হচ্ছে একটা খবর বলতে, সন্দেশ বলতে হচ্ছে যে খবর বোঝায়, ঠিক আছে। প্রবীণ, প্রবীণ মানে হচ্ছে যে বিন বাজাইতে এক্সপার্ট, ঠিক আছে, মানে বাঁশি যে ভালো বাজাইতে পারে, ঠিক আছে, মানে বাঁশি এই বাঁশি যে ভালো বাজাইতে পারে তারে কি বলা হয়? তোমার হচ্ছে যে প্রবীণ, ঠিক আছে। কিন্তু আমরা প্রবীণ বলতে পারি বুড়ো, বৃদ্ধ বা বয়স্ক মানুষজন, তাই না? তো এই প্রবীণ শব্দটাও কিন্তু হচ্ছে যে অন্য একটা মানে হচ্ছে যে শব্দ থেকে তোমার হচ্ছে সমাসবদ্ধ হয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। তো এর জন্য আমরা হচ্ছে যেই শব্দগুলো অন্য শব্দের মাধ্যমে তৈরি হয়েছে তাদেরকে বলবো সাধিত শব্দ, আর যারা হচ্ছে যে তোমার হচ্ছে যে নিজেই তৈরি হয়েছে, ঠিক আছে, যে অন্য শব্দ তৈরি করে তারা বলবো মৌলিক শব্দ। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তারপরে অর্থ অনুযায়ী শব্দকে আবার আমরা হচ্ছে যে তোমার তিনটা ভাগে ভাগ করতে পারি। মানে যে শব্দটা আমি পাইতেছি সেই শব্দটা কি অর্থ প্রকাশ করে সেটা অনুযায়ী, সেই অর্থ অনুযায়ী শব্দ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে যৌগিক অর্থ মানে যৌগিক শব্দ, আর একটা হচ্ছে যোগরুর শব্দ, আর একটা হচ্ছে রুড়ি শব্দ। যৌগিক, যোগরুর আর হচ্ছে যে রুড়ি, ঠিক আছে। আচ্ছা, যৌগিক শব্দ কোনগুলা? যেই শব্দগুলার তোমার দেখো শব্দ যে আমরা মানে ব্যবহার করি, আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার মূলত একটা ইন্টারেস্টিং জিনিস আছে। শব্দগুলা তোমার হচ্ছে যে একটা ব্যবহারিক অর্থ প্রকাশ করে, ব্যবহারিক অর্থ থাকে সেই শব্দটার। আরেকটা হচ্ছে যে তোমার ব্যুৎপত্তিগত অর্থ থাকে, ব্যুৎপত্তিগত অর্থ। এখন কথা হইতেছে স্যার ব্যুৎপত্তি মানে কি? ব্যুৎপত্তি মানে তার উৎপাদনগত একটা অর্থ থাকে, ঠিক আছে। যদি ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থই সমান থাকে তাইলে সেইটাকে আমরা তোমার হচ্ছে যে বলি যৌগিক শব্দ, ঠিক আছে। যদি ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ এক না হয় তাহলে সেইটা হয় যোগরূঢ় শব্দ অথবা তোমার মানে রূঢ় শব্দ বা যোগরূঢ় শব্দ। কথা কি বুঝতে পারছো? এখন কথা হচ্ছে স্যার এটা কেন বুঝবো যে যেহেতু তাহলে আপনার ব্যবহারিক আর ব্যুৎপত্তিগত অর্থ সেম না, তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য কি? ঠিক আছে, মানে এই দুইটারই তো হচ্ছে যে ব্যবহারিক আর হচ্ছে যে কি ব্যুৎপত্তিগত অর্থ সেম না। হ্যাঁ, এই জায়গায় একটা তোমার হচ্ছে যে জানার আছে, যদি হচ্ছে যে তোমার যোগরূঢ়, এটা হচ্ছে রূঢ় শব্দ হইতেছে সন্ধি বা প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে তৈরি হবে, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে তৈরি হবে। আর যোগরূঢ় শব্দগুলো তোমার হচ্ছে যে সমাসের মাধ্যমে তৈরি হয়, সমাস, ঠিক আছে। কার মাধ্যমে তৈরি হবে? সমাস। আচ্ছা, তাহলে আমরা এখন একটু বুঝি। যেমন ধরে হচ্ছে যৌগিক শব্দ বাবা, বাবা শব্দটা
উৎপাদিত হওয়ার পরে এটার যে অর্থ, ঠিক আছে, এটার উৎপত্তি অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ দুইটাই হচ্ছে তোমার কি সেম, মানে ব্যবহারিক অর্থ তুমি বাবাই বুঝো, বাবা বলে তুমি বাবাই বুঝো, এটার উৎপত্তিগত অর্থ সেম। কিন্তু আমি যে একটু আগে বলছিলাম গবেষণা, কি বলছিলাম, গবেষণা, এই শব্দটারে যদি আমি হচ্ছে ভাঙি, এটা সন্ধির মাধ্যমে তৈরি হয়েছে। কার মাধ্যমে তৈরি হয়েছে? সন্ধি, ঠিক আছে, সন্ধির মাধ্যমে তৈরি হয়েছে। এটার ভাঙলে পাওয়া যায় গো যোগ এসোনা, ঠিক আছে। গো মানে হইতেছে তোমার কি গরু, আর এসোনা মানে হইতেছে খোঁজা, ঠিক আছে। তার মানে গবেষণার মানে হইতেছে আসল মানে মানে ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা খেয়াল করি, ব্যুৎপত্তিগত অর্থ হইতেছে তোমার কি গরু খোঁজা, গরু খোঁজা। কিন্তু আসলে আমরা গবেষণা শব্দটা দেখি গরু খোঁজা বুঝি নাকি আমরা বুঝি হচ্ছে যে কোনো বিষয় নিয়ে ডিটেইলসে তোমার হচ্ছে যে চিন্তা ভাবনা করাকে আমরা গবেষণা বলি, ডিটেইলসে চিন্তা ভাবনা করাকে গবেষণা বলি। তার মানে এটার যে ব্যবহারিক অর্থ, মানে আমরা যে ব্যবহার করার সময় যে অর্থটা বুঝি সেইটা যে তার ব্যুৎপত্তিগত অর্থ আছে সেটা সেম না, ঠিক আছে। কিন্তু এটা তৈরি হয়েছে কার মাধ্যমে? তোমার সন্ধির মাধ্যমে, সন্ধির ফলে, ঠিক আছে, সন্ধিবদ্ধ একটা শব্দ। এর জন্য এটাকে আমরা বলবো রুঢ়ি শব্দ, এটাকে কি বলবো? রুঢ়ি। তাহলে যোগরূঢ় কি হবে? যোগরূঢ়ের উদাহরণটা আমরা একটু যাই, যে ধরো যদি আমি বলি প্রবীণ, কি বলি? প্রবীণ, ঠিক আছে, বা পঙ্কজ। এই প্রবীণ শব্দটারে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে যে বিনা বাজায় যে, তাকে বলা হয় প্রবীণ। প্রবীণ শব্দটা মানে কি? বিনা বাজায় যে। এই প্রবীণ শব্দটা তোমার হচ্ছে যে একটা যোগরূঢ় শব্দ, ঠিক আছে। জলধি, ঠিক আছে, জল আছে যার, ঠিক আছে, জলধি, জল আছে যার, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা দেখি যে হচ্ছে ব্যুৎপত্তি করতে হচ্ছে যার জল আছে, কিন্তু আসলে জলধি বলতে আমরা কি বুঝি? জল আছে, নাকি আমরা জলধি বলতে হচ্ছে নদী বুঝি? তো এই জায়গায় তোমার ব্যুৎপত্তিগত অর্থ আর হচ্ছে যে তোমার ব্যবহারিক অর্থের একটা পার্থক্য আমরা দেখতে পাই। আচ্ছা, তারপরে তোমার আসতেছে হচ্ছে যে ধাতু। ধাতু কি? ক্রিয়ার যে মূল আছে, ঠিক আছে, কোনো একটা ক্রিয়ার যে মূল, ঠিক আছে, সেটাকে বলা হয় তোমার হচ্ছে যে ধাতু, ঠিক আছে। পরীক্ষায় এটাই ডিরেক্টলি দিয়ে দেয়, ক্রিয়ামূলকে কি বলে? ক্রিয়ামূলকে কি বলে? ধাতু বলা হয়। ক্রিয়ামূল কেমন? যেমন ধরো হইতেছে, আমি যদি বলি তোমার হচ্ছে যে করব, ঠিক আছে, তাহলে সেটা এটা হচ্ছে যে তোমার অর্থ অনুযায়ী এটা শেষে হচ্ছে যে তোমার ইয়ে হবে, মানে এটা যে জায়গায় শেষ হয়েছে ওই জায়গায় শেষ হবে, এখন আবার নতুন স্লাইড শুরু হবে আর কি। মানে ধাতু আর প্রকৃতি প্রত্যয় আমি পড়াবো না। উপসর্গ, আচ্ছা, উপসর্গ কি? দেখো, উপসর্গ একটা ইন্টারেস্টিং টপিক বাংলার। এই উপসর্গ হচ্ছে যে মূলত এমন কিছু তোমার হচ্ছে যে শব্দ, যে শব্দগুলো নিজস্ব কোনো অর্থ নেই, কি নাই? নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু মানে তার মানে কি এদের অর্থবাচকতা নাই। অর্থবাচকতা মানে এদের কোনো অর্থ নাই, ঠিক আছে, বুঝতে পারছো? এদের কোনো অর্থ নাই, কিন্তু এরা কোনো একটা শব্দের আগে বসে, কোনো একটা শব্দের আগে, ওই যে উপ মানে কি? আগে। উপ মানে কি? আগে। কোনো একটা শব্দের আগে বসে সেই শব্দের অর্থ পরিবর্তন করে দেয়। সেই শব্দের কি করে দেয়? অর্থ পরিবর্তন করে দেয়। এর জন্য এটাকে আমরা কি বলি? উপসর্গ বলি। কি বলি? এর জন্য এটাকে আমরা উপসর্গ বলি। ঠিক আছে? মনে থাকবে। তার মানে যার নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু হচ্ছে যে সে কি করে? আরেকজনের অর্থ প্রকাশ করতে সাহায্য করে। ঠিক আছে? মানে অর্থ দিতে পারে, অর্থ দান করতে পারে। যেটাকে বলি আমরা অর্থ দৌতিকতা, অর্থ দৌতিকতা। ঠিক আছে? তাদেরকে আমরা বলি কি? তোমার হচ্ছে যে উপসর্গ। কথা বুঝতে পারছো? বাংলা ভাষায় উপসর্গ হইতেছে ৩ প্রকার। এটা হচ্ছে তৎসম উপসর্গ, আর একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, আর হচ্ছে বিদেশি উপসর্গ। পরীক্ষায় আসে তৎসম উপসর্গ কোনগুলা, খাঁটি বাংলা কোনগুলা, ঠিক আছে? আর বিদেশি উপসর্গগুলো আছে। তো আমরা হচ্ছে যে মূলত হচ্ছে যে তৎসম উপসর্গগুলো একটু মনে করার চেষ্টা করব। এটা মুখস্থ করেই মূলত হচ্ছে যে করা লাগে। যেমন অতি, অধি, অপি, অপি, উপ, আ, এইভাবে যদি তুমি টানা পড়তে থাকো ২-৩ বার পড়লে দেখবা তোমার মনে হয়ে গেছে। ঠিক আছে? খাঁটি বাংলা উপসর্গ হইতেছে ২১টা। তৎসম উপসর্গ কয়টা? তোমার তৎসম মানে সংস্কৃত উপসর্গ হচ্ছে ২০টা। এই তৎসম উপসর্গ সবসময় তৎসম শব্দের সাথে মানে ব্যবহার করা হবে। আর খাঁটি বাংলা উপসর্গ সবসময় বাংলা শব্দ মানে তদ্ভব শব্দের সাথে ব্যবহার করা হবে। খাঁটি বাংলা উপসর্গ মানে হইতেছে কি? তদ্ভবের সাথে যাবে। কার সাথে যাবে? তদ্ভবের সাথে যাবে। ঠিক আছে? তো খাঁটি বাংলা উপসর্গ ২১টা। ঠিক আছে? যেমন অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পতি, বি, ভর, রাম, সা, আ, সু, হা। ঠিক আছে? এখন দেখো এই জায়গায় তোমার হচ্ছে তৎসম উপসর্গ আর খাঁটি বাংলা উপসর্গের ভিতরে তোমার হচ্ছে যে আশুবিনি, কি বললাম? আ,
সু বি নি, এই 4টা উপসর্গ আছে। কয়টা? 4টা উপসর্গ আছে, যেটা তুমি তৎসমতেও পাবা, আবার হচ্ছে কি খাঁটি বাংলায়ও পাবা। তোমার পরীক্ষায় এটাই আসার সম্ভাবনা বেশি, যে কোনগুলা তোমার হচ্ছে যে সব জায়গায় পাওয়া যায়। যদি আশু বি নি, মনে রাখবা কেমনে? আশু বি নি। এখন প্রশ্নটা হইতেছে, স্যার মানে কোনটা কখন কেমনে ব্যবহৃত হবে আমি কেমনে বুঝবো, তাই না? যে তোমার হচ্ছে যে একটা আ দিয়ে একটা শব্দ দিয়ে দিছে, ঠিক আছে, বা সু দিয়ে একটা শব্দ দিয়ে দিছে, বলছে যে এটা কোন প্রত্যয় যুগে বা কোন উপসর্গ যুগে তোমার হচ্ছে যে হইছে। তুমি দেখো একটা সহজ ব্যাপার, আমি একটু আগেই বলছিলাম যে হচ্ছে যে তৎসম শব্দের সাথে, তৎসম উপসর্গ তদ্ভব শব্দের সাথে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হবে। আশু বিনি এই শব্দগুলা বা এই উপসর্গগুলা যদি হচ্ছে তৎসম শব্দের সাথে যুক্ত হয়, তাইলে এরা তৎসম উপসর্গের মতো ব্যবহার করবে, ঠিক আছে। আর যদি এরা খাঁটি বাংলা শব্দের সাথে যুক্ত হয়, তাহলে এরা তোমার হচ্ছে কি খাঁটি বাংলা শব্দের মতো ব্যবহৃত হবে, ঠিক আছে। এই পর্যন্তই আজকের ক্লাস। উপসর্গ এটা একটু পড়ে নিও, তাইলে তোমরা হচ্ছে যে ভালো করতে পারবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসগুলো আমরা হচ্ছে যে খুব দ্রুত নিয়ে আসবো।